দেশে সবচেয়ে বেশি বজ্রপাত হয় মে মাসে, আর বেশি ঝুঁকি রাত ৮টা থেকে রাত 10টা পর্যন্ত। দুর্যোগ মন্ত্রণালয় বলছে, গত ১২ বছরে বজ্রপাতে ৩,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের ৭০ ভাগই খোলা মাঠে কাজ করা কৃষক। গোসল ও মাছ ধরার সময় মৃত্যু হয় 13%। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, দেশে বাড়ছে বজ্রপাত প্রবণ জেলার সংখ্যা। প্রাণহানি কমাতে এলাকাভিত্তিক সচেতনতার তাগিদ দিয়েছেন তারা। এ নিয়ে প্রতিবেদন থাকছে এখনকার সংবাদে। স্বাগত সকাল ৯টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি রকিব আহমেদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। শুরুতেই জানিয়ে দিব প্রধান শিরোনামগুলো। গাজীপুর সিটিতে শেষ দিনের প্রচারণায় ব্যস্ত মেয়র কাউন্সিলর প্রার্থীরা। ইভিএমে আস্থা নৌকার, সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জাতীয় পার্টি। কাতার ইকোনমিক ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে আজ অংশ নেবেন প্রধানমন্ত্রী। যোগ দিচ্ছেন হাঙ্গেরি, জর্জিয়া সহ 7 দেশের রাষ্ট্রপ্রধান। সাভারের চামড়া শিল্পনগরীর বর্জ্য পরিশোধনাগার এখনো প্রস্তুত নয় পুরোপুরি, চামড়া প্রক্রিয়াজাতে শঙ্কা। শুনছিলেন প্রধান শিরোনাম। সংবাদে এছাড়াও যা থাকছে: নিয়ম ভেঙে 7 বছরে 1.5 কোটি টাকা সম্মানী নিয়েছে মণিপুর স্কুলের পরিচালনা কমিটি। মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা। ভারতের মণিপুরে নতুন করে উত্তেজনা, সাবেক এমএলএ সহ 3 জন গ্রেফতার, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। মধ্যরাতে শেষ হচ্ছে গাজীপুর সিটি নির্বাচনে প্রচার। শেষ সময়ের প্রচারে ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। নগরীর অলিগলিতে চলছে মাইকিং, মতবিনিময় ও পথসভা। এ নির্বাচনে মেয়র পদে 8 জন, 247 জন কাউন্সিলর ও 79 জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিটি নির্বাচনে মোট ভোটার 11,79,476 জন। এর মধ্যে নারীর সংখ্যা 5,86,696। নগরীর 57টি ওয়ার্ডে 480টি কেন্দ্রে ভোট হবে বৃহস্পতিবার। 330 বর্গ কিলোমিটার আয়তনের এই সিটিতে এরই মধ্যে সব ধরনের ভারী যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচন সুষ্ঠু করতে সব প্রস্তুতি সম্পন্ন করছে নির্বাচন কমিশন। আজ মধ্যরাতে শেষ হচ্ছে গাজীপুর সিটি নির্বাচনের প্রচারণা। তাই এখন ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তবে ইভিএমে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা জানিয়েছেন জাতীয় পার্টি। এমন অভিযোগ মানতে নারাজ নৌকার প্রার্থী। এদিকে নিজেকে জাতীয়তাবাদী শক্তির প্রার্থী দাবি করে জয়ের আশা করছেন রনি সরকার। ভোটের প্রচারণায় ব্যতিক্রমী কিছু নজর কাড়ে ভোটারদের, যেখানে গা ভাসিয়ে সামিল হয় সাধারণ ভোটাররাও। ভৌগোলিক দিক বিবেচনায় গুরুত্বপূর্ণ নগরী গাজীপুর, তার উপর শহরের বাণিজ্যিক গুরুত্ব এবং আয়তনে দেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন এটি। সোমবার টঙ্গীবাজারে প্রচার চালান স্বতন্ত্র মেয়র প্রার্থী শাহানুর ইসলাম রনি। নিজেকে জাতীয়তাবাদী শক্তির প্রার্থী দাবি করে জয়ের আশা করেন তিনি। যারা কর্মী আছে তারা কিন্তু সবাই আমার জন্য ভিতরে সকলেই কাজ করছে, এবং আমি মনে করি জাতীয়তাবাদী শক্তির বিকল্প হাতি মার্কা ছাড়া অন্য কেউ দেখছে না, অন্য কোথাও যাচ্ছে না। তো জাতীয়তাবাদী শক্তির একটা ব্যাপক জনসমর্থন আমার সাথে আছে। জাতীয় পার্টির প্রার্থী এম নিয়াজউদ্দিন জনসংযোগ করেন কাশিমপুরে। ইভিএমে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা তার। নির্বাচনের ব্যাপারে গাজীপুরের অনেক মানুষই শঙ্কিত। শুধু গাজীপুরে নয়, সারা বাংলাদেশ মানুষ শঙ্কিত যে নিরপেক্ষ নির্বাচন হবে কিনা। বিগত দিনগুলোতে নিরপেক্ষ নির্বাচন দিতে সরকার এবং নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে, সেই উদাহরণ আমাদের কাছে আছে। জাহাঙ্গীরকে সাথে নিয়ে প্রচারে ব্যস্ত জাহেদা খাতুন। কর্মীদের হয়রানির অভিযোগ করেছেন তিনি। যারা নাকি আমাদের পক্ষে ভোট চাইতেছে, পোলাপান্ডিগুলো দূরে দূরে নাটকাইতেছে, হয়রানি করতেছে। এই হয়রানিটার মানে কি? হয়রানি যদি করে তাহলে ভোট কীভাবে নিরাপত্তা হইব? আমি আমার ভোটের নিরাপত্তা চাই। যদিও এসব অভিযোগ আমলে নিচ্ছে না নৌকার প্রার্থী আজমতুল্লাহ। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার কৌশল নিয়েছেন তিনি। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের যে জনগণের সাথে সম্পৃক্ততা,
আমাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলি ইতিমধ্যে আমি এবং আমার নেতৃবৃন্দ এবং আমার যারা সুধানুদেয়ী আছে আমরা জনগণের সামনে সেটা তুলে ধরতে সক্ষম হয়েছে। গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে লড়ছেন ৮ জন প্রার্থী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, গাজীপুর। সিটি কর্পোরেশনের নির্বাচনের আরও খবর জানাতে গাজীপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, আজ মধ্যরাতে শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা। শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন? আর কিছু প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ আসলেও আপনার চোখে সেরকম কোনো অপ্রীতিকর কিছু চোখে পড়েছে কিনা? দেখুন, আজকে নির্বাচন মধ্যরাতে কিন্তু প্রচারণা শেষ হচ্ছে এবং এই উপলক্ষে যারা প্রার্থী রয়েছেন তাদের ব্যস্ততার সাথে সাথে যারা কর্মী সমর্থক রয়েছেন তাদেরও কিন্তু ব্যস্ততা বেড়েছে। এবং আপনাকে জানিয়ে রাখি, আজকে যে স্বতন্ত্র প্রার্থী সরকার শাহানুর ইসলাম রনি, তিনি তার নিজ বাসভবনে যে নির্বাচনী ইশতেহার সেটি ঘোষণা করবেন বলে আমরা জানতে পেরেছি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন 10টার দিকে তার নিজ বাড়িতে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী জয়দেবপুর এলাকায় গণসংযোগ করবেন বলে আমরা জানতে পেরেছি। মোটামুটি বলা চলে যে এই যে প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তাদের কর্মী সমর্থকদের নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় বেরিয়ে পড়েছেন। এদের সাথে সাথে যারা কাউন্সিলর প্রার্থী রয়েছেন, নারী কাউন্সিলর প্রার্থী রয়েছেন, তারাও কিন্তু ভোটের মাঠে সমান তালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং তাদের কর্মী সমর্থকরা কিন্তু দলে দলে বাড়িতে বাড়িতে গিয়ে ভোটারদেরকে উদ্বুদ্ধ করছেন ভোট কেন্দ্রে যে ভোটার জন্য। এবং তারা নানা উন্নয়ন প্রতিশ্রুতি কিন্তু দিচ্ছেন এবং তারা বলছেন যে নগরীর যে সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট, ময়লা আবর্জনা, পয় নিষ্কাশন সমস্যা, এগুলো সমাধান করতে তারা নানা উন্নয়ন পরিকল্পনা নিয়েছেন এবং ভোটারদের মনোযোগ আকর্ষণের জন্য তারা বিভিন্ন কৌশলে তারা কিন্তু প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে এখন পর্যন্ত যে নির্বাচনী পরিবেশ আমি দেখেছি তাতে নির্বাচনী পরিবেশ এখনো ভালো রয়েছে বলে মনে হচ্ছে। কারণ হচ্ছে যে কয়েকজন প্রার্থী বিক্ষিপ্তভাবে অভিযোগ করলেও সামগ্রিকভাবে এখানে কিন্তু ভোটের পরিবেশ খুব একটা খারাপ হয়নি। সব প্রার্থী নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রয়েছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কোনো হামলা বা বড় ধরনের রক্তপাত ছাড়াই কিন্তু এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। যদিও স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন নির্বাচন প্রচারণা বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করছেন, কিন্তু এই আওয়ামী লীগ প্রার্থী বলছেন যে এটি তার নির্বাচনী কৌশল এবং তিনি নাটক করেছেন, এরকম অভিযোগ করে তিনি বলছেন যে নির্বাচনের পরিবেশ এখনো ভালো রয়েছে। আর রিটার্নিং কর্মকর্তা বলছেন যে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন। ইতিমধ্যে প্রিজাইডিং অফিসার সহ নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে এবং 25শে মে যে নির্বাচন হবে সেই নির্বাচনটি যেন সব ভোটারও সরব উপস্থিতি থাকতে পারে, কোনো ভয়ভীতির ঊর্ধ্বে থেকে তারা যেন ভোট দিতে পারে, সেই লক্ষ্যে তাদের চূড়ান্ত প্রস্তুতি রয়েছে বলে রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল গাজীপুরের নির্বাচনের খবর। গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী আবুল হাসান। রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন আজ। এই দুই সিটিতে নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই বৃহস্পতিবার। রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে এখন পর্যন্ত মনোনয়ন তুলেছেন 4 জন। এরই মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী AHM খায়রুজ্জামান লিটন এবং জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী সাইফুল ইসলাম স্বপন। নগরীর 30 ওয়ার্ডে কাউন্সিলর পদের জন্য মনোনয়ন তুলেছেন 142 জন। এদিকে সিলেট সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম সহ 2 স্বতন্ত্র মেয়র প্রার্থী। এই দুই সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 1 জন। প্রতীক বরাদ্দ দেওয়া হবে 2 জন। 21 জুন অনুষ্ঠিত হবে সিটি নির্বাচন। সিলেট সিটি নির্বাচনে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী প্রার্থী না হয় ভোটের পরিবেশ এখন অনেকটাই নিরুত্তাপ। আর শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় জয় নিয়ে নির্ভর আওয়ামী লীগের প্রার্থী আনারুজ্জামান চৌধুরী। ভোটার এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন আরিফুলবিহীন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। সিলেট সিটি নির্বাচনে ভোটের মাঠে সরব আওয়ামী লীগের প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, কিন্তু বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোয় পাল্টে যায় ভোটের সমীকরণ। নির্বাচনে আরিফুল হক থাকলে তা প্রতিদ্বন্দ্বিতামূলক হতো বলে আশা ছিল নগরবাসীর।
আরিফুল হক সাহেব যদি নির্বাচন হয় এটাতে একটা নির্বাচনী আমেজ হয়ে গেল না। ওরা যে এককভাবে খেলবে এটা আসলে একটা সুন্দর এবং উৎসবমুখর নির্বাচন হবে না। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটারদের আগ্রহ হারাবে এই নির্বাচন। আরিফুল হক চৌধুরী সাহেব যদি নির্বাচনে আসতেন তা আমার ধারণা যে সিলেটের নগরবাসী একটা সুন্দর নির্বাচন হয়তো উপভোগ করতে পারতেন, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। আমি অন্য প্রার্থীদের খাটো করছি না, তার একটা ভোট ব্যাংক ইত্যাদি ইত্যাদি আছে। এখন তিনি যদি নির্বাচনে না দাঁড়ান তাহলে তো সেখানে আর কোনো প্রতিদ্বন্দ্বী সেই অর্থে থাকলেন না। ভোটের মাঠে অনেকটাই নিশ্চিন্ত নৌকার প্রার্থী, তবে সবার অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আশা করেন আনোয়ারুজ্জামান চৌধুরী। সবাই মিলেই আমাদের একটি কৃষ্টি কালচার, আমাদের সিলেটের একটি ঐতিহ্য আছে যে এখানে একটা সহমর্মিতা, মানে আন্তরিকতা, এইটা কোনো ব্যাঘাত ঘটবে না। আগামী 21 জুনের নির্বাচন পর্যন্ত আমরা চাই সবাই মিলে একটি সুন্দর ফুটফুল নির্বাচন হবে। সিলেট সিটিতে মেয়র পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলনের প্রার্থী ছাড়া অন্য কারো তৎপরতা নেই ভোটের মাঠে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, আরিফুল হক নির্বাচনের প্রার্থী না হয় তো ভোটের সমীকরণটা চেঞ্জ হয়েছে, পাল্টে গিয়েছে, তো এ বিষয়ে নগরবাসী কি মনে করছেন? আপনি জানেন যে আগামী 21 জুন কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের পঞ্চমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনকে ঘিরে যারা মেয়র প্রার্থী রয়েছেন কিংবা কাউন্সিলর পদপ্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এবং আপনাকে আরেকটি বিষয়ের তথ্য জানাতে চাই যে আজকে অর্থাৎ 23 মে কিন্তু আজকে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় এবং আজকের আগের দিন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছিলাম নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী যে এখন পর্যন্ত কিন্তু 3 জন মেয়র প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে একজন রয়েছেন জাপার মেয়র প্রার্থী নজরুল ইসলাম বাবুল, তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আরও 2 জন স্বতন্ত্র প্রার্থী কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন পঞ্চমবারের মতো যেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নগর জুড়ে প্রার্থী যারা রয়েছেন তারা ব্যাপক প্রচারণা চালাচ্ছেন এবং তারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন, তারা জনসংযোগ করছে এবং তারা বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, তাদের পরিকল্পনার কথা নগরবাসীর সাথে শেয়ার করছেন যাতে করে তারা নগরবাসীরা তাদের মূল্যবান ভোটের মাধ্যমে তাদেরকে বিজয়ী করতে পারেন, সেই প্রতিশ্রুতিও কিন্তু তারা নিচ্ছেন এবং এই লক্ষ্যে কিন্তু তারা কাজ করছেন। এবং নগরীতে আমরা দেখতে পাচ্ছি যে ব্যানার ফেস্টুনে নগরী ছেয়ে গেছে, অর্থাৎ সিলেট নগরীতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে নির্বাচনের যে আমেজটি রয়েছে সেই আমেজটি কিন্তু আসলে নির্বাচনী আমেজটি কিন্তু এখানে শুরু হয়েছে। এবং আরেকটি বিষয় জানাতে চাই যে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না, তার পরিপ্রেক্ষিতে বর্তমান মেয়র বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী তিনিও কিন্তু সিদ্ধান্ত জানিয়েছেন গত 20 মে যে তিনিও কিন্তু এই নির্বাচনে অংশ নিচ্ছেন না। তো সেই জায়গা থেকে আসলে যারা ভোটার রয়েছেন, নগরবাসী যারা রয়েছেন তারা যেটি বলছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটি বলছেন যে আসলে বিএনপি নেতা বর্তমান মেয়র আরিফুল হক নির্বাচনে না আসায় কিন্তু আসলে অনেকটাই হচ্ছে যে হাড্ডাহাড্ডি লড়াই কিংবা নির্বাচনের যে উত্তাপ ছিল সেটি আসলে অনেকটাই নগরবাসীরা মিস করবেন, তারা এটি বলছেন। এবং সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে আসলে একজন যোগ্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে হয়তো তাদের একটু ব্যাক পেতে হবে, কিন্তু তারপরও তারা যেটি আসলে নগরবাসী আশা করছেন যে বর্তমান যারা মেয়র প্রার্থী হয়েছেন তারা তাদের সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে পরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে নগরের উন্নয়ন করবেন, সেটি আসলে তারা আমাদেরকে বলেছেন। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে এই ছিল সর্বশেষ। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। দোহায় স্থানীয় সময় সকাল 10টায় কাতার অর্থনৈতিক ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সকাল 11টায় যোগ দেবেন কাতার বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে। কাতার ইকোনমিক ফোরামে অংশ নিতে 3 দিনের সফরে কাতারে অবস্থান করছেন প্রধানমন্ত্রী। অর্থনৈতিক ফোরামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও যোগ দিচ্ছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান, জর্জিয়ার প্রধানমন্ত্রী ইরাকলি গারিবাজভিলি সহ আরও 6 দেশের রাষ্ট্রপ্রধান। আজ স্থানীয় সময় 2:30টায় কাতারের জ্বালানি প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এর আগে স্থানীয় সময় সোমবার বিকেল 5:30টায় দোহায় পৌঁছান তিনি। এ সময় কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সফরকালে এলএনজি আমদানি, সৌরবিদ্যুৎ সহ অন্যান্য বিষয় নিয়ে বৈঠকের কথা রয়েছে।
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিতে কঠোর অবস্থানে আওয়ামী লীগ নেতারা মন্তব্য করেন, রাজনীতিতে ব্যর্থ বিএনপি এখন বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। ক্ষমতাচ্যুত হয়েও খালেদা জিয়া হত্যার রাজনীতি ছাড়তে পারেননি অভিযোগ করে তারা বলেন, দেশে আর কাউকে রক্তের হোলি খেলা করতে দেয়া হবে না। সোমবার রাজধানীতে আলাদা কর্মসূচিতে আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন। শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শুক্রবার সমাবেশে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ। প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ করছে আওয়ামী লীগ। মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিবাদ সমাবেশে যোগ দেন তথ্যমন্ত্রী। তিনি মন্তব্য করেন, বিএনপি সবসময়ই হত্যা রাজনীতি করেছে। আবু সাইদ চাঁদ মুখ ফসকে তাদের নেতাদের প্রাণের কথা বলে ফেলেছেন। বিএনপি সব অপতৎপরতা রুখে দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। আর এই দেশে হত্যার রাজনীতি কাউকে করতে দেওয়া হবে না। আওয়ামী লীগ প্রস্তুত আছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রস্তুত আছে, এবং আর এই দেশে ওই ৭৫ সৃষ্টি করতে দেওয়া হবে না। রাজধানীতে এক সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান। বলেন, বিএনপির অপরাজনীতির বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব দেয়া হবে। শেখ হাসিনার গায়ে একটা আঁচড় কেউ যদি দেওয়ার চিন্তা ভাবনা করে, তার সেই দাঁত কিভাবে ভেঙে দিতে হয়, তাদেরকে কিভাবে শাস্তি করতে হয়, সেটা বাংলাদেশ আওয়ামী লীগের নেতা কর্মী জানে। রাষ্ট্রীয় যে বিএনপি নেতা যারা যে বক্তব্য দিয়েছে, আমরা ইতিমধ্যে বলেছি তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার। আমরা আইন নিজের হাতে নিতে চাই না। যদি চাই, আওয়ামী লীগের নেতা কর্মী চাইলে ওই ব্যক্তিকে পিটিয়ে রাস্তায় তাকে শাস্তি করতে পারে, কিন্তু আমরা সেটা করতে চাই না। কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি নেতা আবু সাইদ চাঁদকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবলীগ। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়ায় বিএনপিকে প্রতিরোধের ডাক দেন যুবলীগ নেতারা। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন কোনো মার্কিন নিষেধাজ্ঞা আসলে তা দুঃখজনক হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবে এমন কোনো তথ্য নেই তার কাছে। সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে দূতাবাসের সতর্কতা জারিকে অযৌক্তিক বলে মন্তব্য করেন তিনি। বাংলাদেশের উপর আবারও মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে এমন গুঞ্জন চলছে বিভিন্ন মহলে। প্রধানমন্ত্রীর কাতার সফরের প্রাক্কালে এক ব্রিফিংয়ে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বিভিন্ন দেশের উপর যুক্তরাষ্ট্র একের পর এক নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে মন্তব্য করে শীঘ্রই তাদের শুভবুদ্ধির উদয় হবে বলে আশা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বাঙালিরা বিজয় জাতি, কেউ চোখ রাঙালেই ভয় পাবে এমন অবস্থা আর নেই। এই স্যাংশনের কোনো কারণই নাই, তবে এটা ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল গভর্নমেন্ট, এবং এটা যদি হয় খুব দুঃখজনক হবে। তবে আমেরিকা তো প্রায় জায়গায় হাজার হাজার স্যাংশন দিয়ে যাচ্ছে। সো উই হোপ যে আমেরিকা শুভবুদ্ধির উদয় হবে। ঢাকায় মার্কিন দূতাবাস থেকে সম্প্রতি মার্কিন নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারির ঘটনাটি দুঃখজনক বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, জাতীয় নির্বাচনের এখনও 7 থেকে 8 মাস বাকি। এ অবস্থায় নির্বাচন কেন্দ্রিক সহিংসতার কোনো শঙ্কা নেই, বরং যুক্তরাষ্ট্রে যেভাবে বন্দুক হামলা বাড়ছে তাতে সেই দেশেই ভ্রমণ সতর্কতা জারি করা উচিত। আমাদের দেশে কোনো কারণ নাই যে এইগুলো সহিংসত হবে, যার জন্য অগ্রিম একটা সতর্কতা দিতে হবে। আই ডোন্ট নো, আস্ক দেম। বরং কেউ হয়তো সতর্কতা দেওয়া উচিত যে আমেরিকাতে গেলে পরে এই মলে কিংবা আপনার বারে কিংবা স্কুলে একটু সাবধানে থাকবেন। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে করা প্রতিবেদন উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের প্রচারিত তথ্য সঠিক নয়। চীনেরও কোনো প্রতিষ্ঠানের লবিস্ট হিসেবে কখনো কাজ করেননি তিনি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ দুপুরে আরও 178 বাংলাদেশিকে পোর্ট সুদান থেকে জেদ্দায় নেওয়া হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। সোমবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান। তিনি স্ট্যাটাসে জানিয়েছেন, পোর্ট সুদান থেকে 178 জনকে আকাশ পথে আজই জেদ্দায় নেওয়া হবে। পরে আজ বা কালের মধ্যেই তারা
বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন বলেও উল্লেখ করেন তিনি। এরই মধ্যে 721 বাংলাদেশিকে সরকারি খরচে সুদান থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। উত্তর আফ্রিকার দেশটিতে প্রায় 1500 বাংলাদেশি ছিলেন। এদের মধ্যে প্রাথমিক পর্যায়ে 800 বাংলাদেশি দেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন। প্রথম ধাপে 2 মে খার্তুম থেকে সুদানে বাংলাদেশি দূতাবাসের ভাড়া করা 13টি বাসে সর্বপ্রথম 650 বাংলাদেশি বন্দর সুদানে পৌঁছায়। পরে তারা দেশে ফিরেন। এরপর 12 মে দ্বিতীয় ধাপে আরও 239 সুদান প্রবাসীকে দেশে ফিরিয়ে আনা হয়। এখনও পুরোপুরি প্রস্তুত হতে পারেনি সাভারের চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার সিইটিপি। এতে আসন্ন কোরবানি মৌসুমের বাড়তি চামড়া প্রক্রিয়াজাত করা নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। উদ্যোক্তারা বলছেন, মানসম্মত উৎপাদন না হয় বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা থেকে পিছিয়ে পড়ছে দেশ। সিইটিপি নিয়ে বরাবরের মতো নানা পরিকল্পনার কথা বলছে শিল্প মন্ত্রণালয়। 2017 সালে হাজারীবাগ থেকে সব ট্যানারি সাভারের হেমায়েতপুরের চামড়া শিল্প নগরীতে স্থানান্তর করা হয়। ট্যানারি পরিবেশ উন্নয়নে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপির নির্মাণ কাজ শুরু হয় 2012 সালে। 2 বছরে শেষ হওয়ার কথা থাকলেও নির্মাণ কাজ শেষ হয় 2021 সালে। কিন্তু এত বছরেও তা শতভাগ কার্যকর হয়নি। শিল্পনগরীতে দৈনিক 40,000 ঘনমিটার তরল বর্জ্য উৎপাদন হয়, অথচ সিইটিপির সক্ষমতা রয়েছে 25,000 ঘনমিটার। সিইটিপি ও ডাম্পিং ইয়ার্ডের পরিবেশ ভালো না হওয়ায় লেদার ওয়ার্কিং গ্রুপ এলডব্লিউজির সনদও পাচ্ছে না ট্যানারিগুলো। ফলে ইউরোপ আমেরিকার বড় ক্রেতাদের আকৃষ্ট করছে না এদেশের চামড়া ও চামড়াজাত পণ্য। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যমতে চলতি অর্থবছরে 10 মাসে চামড়া খাতে লক্ষ্যমাত্রার চেয়ে 14.32% রপ্তানি কমেছে। আমাদের যে সমস্যা সেটা হচ্ছে যে আমরা এখনও এলডব্লিউজি সনদ আমরা চামড়া শিল্পনগরী সাভারে একটা ট্যানারি পাই নাই। ট্যানারি সাইডে আমরা 15 থেকে 20টা ট্যানারি কিন্তু আমরা কমপ্লায়েন্স প্রায় আমাদের রেডি। আমরা এক জায়গায় আমাদের বাধা সেটা হচ্ছে যে আমাদের সিইটিপি কাজ এখনও অনেক অসম্পূর্ণ রয়ে গেছে। আর সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বলতে আমাদের কোনো কিছু আমরা এ পর্যন্ত করতে পারি না। শিল্পমন্ত্রী বলছেন, চামড়া নগরীর পরিবেশ উন্নয়নে সরকারের পাশাপাশি ট্যানারি মালিকদেরও আন্তরিক হতে হবে। সিইটিপি সক্ষমতা বাড়াতে নানা পরিকল্পনার কথাও জানান তিনি। আমরা চেষ্টা করছি যাতে তাদেরকে নতুনভাবে যে জায়গাগুলিতে আমাদের সমস্যা আছে সেগুলিকে যাতে তারা সচল করে দিতে পারে। চাইনিজরা যখন কাজ করেছে তারা স্পেসিফিকেশন অনুযায়ী ঠিক কাজ করেনি। এতে আমাদেরও দোষ আছে। আমাদের যারা এখানে ইঞ্জিনিয়ার ছিল, যারা কনসালটেন্ট ছিল, তারাও কিন্তু এর জন্য দায়ী। বর্তমানে সাভার চামড়া শিল্প নগরীতে ট্যানারি রয়েছে 139টি। চামড়া খাতে সুদিন ফেরাতে সমন্বিত উদ্যোগের বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। তাদের মতে এ খাতে টেকসই উন্নয়নের জন্য সবচেয়ে বেশি নজর দিতে হবে এই কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপির মান উন্নয়নের ওপর। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাভার, ঢাকা। দেশে সবচেয়ে বেশি বজ্রপাত হয় মে মাসে। এ সময় প্রায় 32 লাখ বার দেখা যায় বজ্রবিদ্যুতের ঝলক। আর বেশি ঝুঁকি রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত। অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, সম্প্রতি বজ্রপাত প্রবণ জেলার সংখ্যা বাড়ছে। প্রাণহানি কমাতে তৈরি করতে হবে এলাকাভিত্তিক সচেতনতা। তীব্র তাপপ্রবাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে আতঙ্ক হয়ে এসেছে বজ্রপাত। এপ্রিলের শেষে দেশের পূর্বাঞ্চলে বজ্রপাতের প্রাণ যায় 13 জনের। বজ্রপাতে মৃতদের 70% খোলা মাঠে কাজ করা কৃষক। গোসল ও মাছ ধরার সময় মৃত্যু হয় 13%। দুর্যোগ মন্ত্রণালয়ের তথ্য বলছে, বজ্রপাতে বছরে গড় মৃত্যু 265 জনের। গত 12 বছরে এতে প্রাণহানি 3000-এরও বেশি। সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডার স্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের গবেষণা বলছে, বজ্রপাত বাড়ার বড় কারণ বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও উঁচু গাছ কেটে ফেলা। কোথাও 1 ডিগ্রি উষ্ণতা বাড়লে বজ্রপাত বাড়ে 12%। বন্যা ঘূর্ণিঝড়ে পূর্বাভাস দিয়ে প্রাণহানি কমানো গেলেও বজ্রপাতে সে সুযোগ নেই। মার্চ থেকে মে এই 3 মাসে হয় প্রায় 59% বজ্রপাত, আর বর্ষায় জুন থেকে সেপ্টেম্বর 36%। তবে মোট বজ্রপাত 70% এপ্রিল, মে, জুনে। মৌসুমি বায়ু দেশের আকাশে আসার আগেই 2 মাস এপ্রিল ও মেতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারে এর প্রকোপ থাকে বেশি। বর্ষায় তীব্রতা বাড়ে সুনামগঞ্জ সহ রাঙামাটি, চট্টগ্রামে। শীতে বেশি আক্রান্ত হয় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটে। সম্প্রতি বজ্রপাত কবলিত জেলার সংখ্যা বাড়ছে বলে জানাচ্ছে অস্ট্রেলিয়ার কার্টিন বিশ্ববিদ্যালয়ের গবেষণা।
এখন হওয়ার কথা হচ্ছে সবচেয়ে বেশি বজ্রপাত সিলেট অঞ্চলে। আপনার এখন কিন্তু শরীয়তপুর সাতক্ষীরা হওয়ার কথা না, কারণ গত কয়েকদিন আগে দেখলাম যে শরীয়তপুর কিছু লোক মারা গেছে, তারপরে বগুড়াতে মারা গেছে, সেটা হওয়ার কথা না। তার মানে হচ্ছে যে কোনো একটা শিফটিং হচ্ছে। দেশে বছরে বজ্রপাত হয় ৮০ থেকে ১২০ দিন। উন্নত দেশগুলোর আধুনিক প্রযুক্তি ও সচেতনতা তৈরির মাধ্যমে প্রাণহানি কমানো গেলেও তা সম্ভব হয়নি দেশে। ২০ মিনিটে বজ্রপাত হয় ৮০ লাখ বার। সবচেয়ে বেশি প্রকোপ ভেনিজুয়েলার মার্কাইবো হ্রদে। রাত ৮টা থেকে ১০টায় সবচেয়ে বেশি বজ্রপাত হয়, এবং তার মানে কি কোন কোন অঞ্চলে সেটা হয়, এই ইনফরমেশনগুলি তো কনক্রিট, এই ইনফরমেশন সায়েন্টিফিক, এগুলি দিয়েও কিন্তু কিছু জিনিস ডেভেলপ করা যায়। সেটা না করে আমরা টাকা খরচ করতেছি তাল গাছ, আর্থিং লাগানো বা কি কি ছাউনি লাগানো, যেগুলি আসলে কোনো কাজে লাগবে না, একটা সময় সব মুখ থুবড়ে পড়বে। দেশের আকাশে দেখা মেলে ৩ ধরনের বজ্রবিদ্যুতের। এর সবগুলোই ভূপৃষ্ঠে না পড়লেও ঝড়ের সময় প্রাণহানি এড়াতে উঁচু স্থান, জলাশয় ও খোলা জায়গা এড়িয়ে চলতে বলেছেন গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনের কারণে ৫০ বছরে অন্তত ২০ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯০% প্রাণহানি ঘটেছে উন্নয়নশীল দেশগুলোতে। সোমবার এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। এ সময়ে চরম আবহাওয়ার কারণে আর্থিক ক্ষতির পরিমাণ $৪.৩ ট্রিলিয়ন। ১৯৭০ থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ ঘটেছে ১১,৭৭৮টি। এসব দুর্যোগে মারা যাওয়া ২০ লাখ মানুষের ৯০%ই উন্নয়নশীল দেশগুলোর নাগরিক। সোমবার জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMOর এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। ২০২১ সালে প্রকাশিত WMOর প্রতিবেদনে ১৯৭০ থেকে ২০১৯ সালের দুর্যোগ বিষয়ক মৃত্যু ও ক্ষয়ক্ষতি রেকর্ড করা হয়। সেখানে দেখা যায় শুরুর দিকে প্রতি বছর ৫০,০০০-এর বেশি মানুষ মারা গেলেও ২০২১ সালের দিকে তা কমে ২০,০০০-এ দাঁড়ায়। তবে মৃত্যু কমলেও WMO বলছে ১৯৭০ থেকে ২০১৯ সাল পর্যন্ত অর্থনৈতিক ক্ষতি বেড়েছে ৭ গুণ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ধনী দেশগুলো। সম্প্রতি মিয়ানমার ও বাংলাদেশে ঘূর্ণিঝড় মোখার উদাহরণ দিয়ে WMO প্রধান পেতেলি তালাশ বলেন, আবহাওয়া, জলবায়ু ও পানি সম্পর্কিত বিপদে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দুর্বল সম্প্রদায়গুলো। তবে সতর্কতা ও দুর্যোগ ব্যবস্থাপনায় প্রাণহানি কমানো সম্ভব। ২০২৭ সাল নাগাদ পুরো বিশ্বকে দুর্যোগের আগাম সতর্কতা ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা জাতিসংঘের। বর্তমানে বিশ্বের অর্ধেক দেশে এই ধরনের ব্যবস্থা রয়েছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্রীষ্মে পানি শূন্যতা আর বর্ষায় উজানের ঢলে বন্যার কবলে পড়েন ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বাসিন্দারা। নদীর গভীরতা কমে যাওয়া এবং খনন না হওয়ার কারণে ভূগর্ভে যেতে পারছে না পানি। গত কয়েক বছরে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীতে পানি না থাকায় পানি সংকটে স্থানীয় কৃষকরা। এটি ফেনীর ফুলগাজী উপজেলার সিলোনিয়া নদীর চিত্র। শুধু সিলোনিয়া নদী নয়, মুহুরী ও কহুয়া নদীও শুকিয়ে মরা খালে পরিণত হয়েছে। এই ৩ নদীর ভিন্ন চিত্র দেখা মেলে বর্ষা মৌসুমে। উজানের ঢল ও সামান্য বৃষ্টিতেই ফুলগাজী ও পরশুরাম উপজেলায় দেখা দেয় বন্যা। ক্ষতিগ্রস্ত হয় ফসল, মাছের ঘের ও রাস্তাঘাট। এমন বাস্তবতায় খরা মৌসুমে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় ১২,০০০ একর জমিতে সেচ সংকটে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে প্রায় ৩০,০০০ কৃষক। বর্ষার টাইমে পানি ১২ থেকে যে সময় পানি আসে, আমরা বাড়ি ঘরে পানি হয় ১ বুক। আচ্ছা, এখন শুকনার মৌসুমে নাই নদীতে পানি। পানি না থাকার কারণে আপনার ওই যে ধানগুলো চিটা হয়ে গেছে, শিশু হয়ে গেছে, আশানুরূপ ফলন কৃষকরা পাচ্ছে না। গাঙ্গে হানি ছিল না দেখিয়া ধান আমাদের জ্বলে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, সমন্বয়হীনতার কারণেই বিপাকে কৃষকরা। সমস্যা সমাধানে পানি উন্নয়ন বোর্ড এবং বিএডিসি যদি ইনিশিয়েটিভ নেয় প্রকল্পের মাধ্যমে এবং আমরা সহযোগিতা করলে, তাইলে হয়তো কৃষকদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা এখান থেকে ক্ষতি কাটিয়ে উঠতে পারবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে ৭৩১ কোটি টাকার একটি মেগা প্রকল্পের পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে। একনেকে পাশ হলেই কাজ শুরু হবে। আমরা যে সমস্যাটা এখন ভুগতেছি, যে অল্প পানিতেই যেহেতু নদীগুলো সিলটেশন হয়ে এটা তল উপরে উঠে গেছে, অল্প পানি আসলে এটা পার ভেঙে 2 পার প্লাবন করে, যখনই খনন হবে সেই সমস্যাটা আর থাকবে না।
এছাড়া নদীতে পানি না থাকায় জেলার মৎস্যজীবীরাও পড়েছেন সংকটে। দেশি প্রজাতির মাছের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গ্রীষ্মে পানি শূন্যতা আর বর্ষায় উজানের ঢলে বন্যার কবলে পড়েন ফেনীর ফুলগাজী ও পরশুরাম উপজেলার বাসিন্দারা। এ নিয়ে জানাতে ফেনী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, পানি সংকট নিরসনে নদীগুলো খনন করতে কি কোনো পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ? আর ওই এলাকার মৎস্যজীবী এবং কৃষকদের ভোগান্তির চিত্র জানাবেন। আসলে দেখেন, এখানে যখন শুষ্ক মৌসুম হয় তখন আসলে বৌর মৌসুমের আবাদ তৈরি হয়। এখানে প্রায় 12,000 হেক্টর জমিতে 30,000 কৃষক এখানে কিন্তু তারা এই চাষাবাদটি করে থাকে। কিন্তু শুষ্ক মৌসুমে যখন পানি থাকে না তখন তারা আসলে বড় আবাদের যে জমিতে তারা পানি দিতে পারে না, যার প্রেক্ষিতে ধানগুলো একদম ছিটা হয়ে যায়, ধানগুলো জ্বলে যায়। পরে সারা বছর তাদের যে খাদ্য ঘাটতি সেটি অপূরণীয় থেকে যায়, তাদের খাদ্য ঘাটতি পূরণ হয় না। তারা এখন আসলে খুব শঙ্কায় আছে। মৎস্যজীবীরা আসলে এখান থেকে বেশ কিছু জেলে আছে যারা এখান থেকে মাছ আহরণ করে বাজারে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে, এখন সেটি থেকেও তারা বঞ্চিত। এসব সংকট সমাধানে আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে 731 কোটি টাকার একটি মেগা প্রকল্প তারা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। সেখান থেকে ফিজিবিলিটি টেস্টের জন্য এটা আবার পাঠানো হয়েছে। ফিজিবিলিটি টেস্ট করা হলে তারপর এটি একনেকে যাবে। একনেকে যাওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী যখন এটিকে পাশ করবেন তখনই খননের কাজ করা হবে। দীর্ঘদিন ধরে এই যে মুহুরী, সিলোনিয়া এবং কুহুয়া নদীর এই যে দুই পাশ কিন্তু এখন উঁচু হয়ে গেছে, নাব্যতা কমে গিয়েছে। আমি কিন্তু এখন একদম নদীতেই দাঁড়িয়ে আছি, নদীর মাঝখানেই দাঁড়িয়ে আছি। এখানে একেবারেই শূন্য, পানি শূন্য, পানি নাই। কিন্তু গতকালকে একটু বৃষ্টি হওয়ার কারণে কিছুটা পানি হয়েছে। তো আসলে এমন সংকট, এটি আসলে গত 10 থেকে 12 বছর ধরেই কিন্তু এই সংকট রয়ে গেছে। আমরা পানি উন্নয়ন বোর্ডকে বলছিলাম যে আপনারা কেন সমাধান করছেন না। তারা বলছে আসলে এইটি যখন কাজ করা হয়েছিল দীর্ঘদিন হয়ে গেছে, তখন থেকে মন্ত্রণালয়ের বিভিন্ন চিঠি চালাচালি বা বিভিন্ন জটিলতার কারণে এটি আসলে হয়ে ওঠে না। তবে তারা বলছে খুব সহসায় এইটি সংকট সমাধানে তারা কাজ করছে। কারণ একদম ভারত থেকে শুরু করে একদম মুহুরী রেগুলেটর পর্যন্ত এই জায়গাটাকে তারা যখন খনন করবে ড্রেজার দিয়ে, তখন দুই পাশের মাটি উঁচু করে ফেলা হলে এই নদীটি নাব্যতা বেড়ে যাবে। তবে শুষ্ক মৌসুমে এটি পানি থাকবে, আর পানি থাকার পরে যখন বড় মৌসুমে এখান থেকে পানি দিয়ে ধান আবাদ চাষ করা হবে তখন কৃষকরা ভালো ফলন পাবে। এটি ছিল আমার কাছে ফেনীর ফুলগাজীর মুহুরী নদীর দৌলতপুর অংশে দাঁড়িয়ে থাকা আর সর্বশেষ চিত্র। ফেনী থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন। মাত্র 15 মিনিটের ঝড়ে মারাত্মক ক্ষতির শিকার হয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের আমবাগাড়িরা। ক্ষতির পরিমাণ প্রায় 28 কোটি টাকা বলে দাবি তাদের। মৌসুম শুরুর মুহূর্তে এমন প্রাকৃতিক দুর্যোগে সর্বশান্ত তারা। ক্ষতিগ্রস্ত চাষিদের সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর কথা জানিয়েছে কৃষি বিভাগ। এবার আমের ফলন ভালো হওয়ায় লাভের আশায় বুক বেঁধেছিলেন চাষিরা। তবে রোববার রাতে মাত্র 15 মিনিটের ঝড়ে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চাষিদের আশার গুড়ে বালি। ঝড়ে ভোলাহাট সদর, গুহালবাড়ি ও দলদলি ইউনিয়নের প্রায় 50% বাগানের বেশিরভাগ আম ঝরে গেছে। পাকা আধা পাকা এসব ঝরে পড়া আম মাত্র 2 টাকা কেজিতে বিক্রি করতে বাধ্য হচ্ছেন চাষিরা। সঠিক সময়ে বিক্রি করলে হয়তো প্রতি কেজি 40 থেকে 50 টাকা পেতেন তারা। আমার একটা বাগান ছিল, ওখান থেকে আমি মোটামুটি 50,000 টাকা পেতাম, এখন 10 টাকাও পাবো না। আমাদের 10 লাখ টাকার আম কিনা আছে, আমাদের 5 লাখ টাকা হারাই গেছে। আম এই পড়ে যাওয়াতে ভোলাহাটের মানুষ এখন নাজেহাল অবস্থা। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করা হয়েছে। তাদের সহায়তার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদনও করা হয়েছে বলে জানান কর্মকর্তারা। ইতিমধ্যেই আমরা ক্ষতিগ্রস্ত যে আমবাগানগুলো পরিদর্শন করেছি এবং এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর রিপোর্ট করেছি। আমরা চেষ্টা করব এই ক্ষতিগ্রস্ত বাগানীদের যদি সুযোগ থাকে, সরকার সুযোগ দেয়, আমরা তাদের সহযোগিতা করব। ঝরে পড়া আমের পরিমাণ 6,840 মেট্রিক টন বলে জানিয়েছে কৃষি বিভাগ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। চলে যাচ্ছি পরবর্তী খবরে। ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পেয়েছেন বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক সুজিত কুমার বালা। রোববার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। গেল 17 মে ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খানের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ তুলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিলেন সংস্থাটির চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা। গত অক্টোবরে গোলাম মোস্তফা চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হয়, কিন্তু নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়ায় দায়িত্ব পালন করেছিলেন তিনি। উপকূলীয় এলাকায় 7টি রেডিও স্টেশন ও বাতিঘর নির্মাণ প্রকল্পে আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়ায় নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর নিজামুল হককে প্রত্যাহার করা হয়েছে। নতুন দায়িত্ব পেলেন কমডোর মোহাম্মদ মাকসুদুল আলম। নৌপরিবহন মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, অনুমোদন ছাড়াই ঠিকাদারি প্রতিষ্ঠানকে 6 কোটি 37 লাখ টাকা বিল পরিশোধের অভিযোগ প্রমাণিত হয়েছে নিজামুল হকের বিরুদ্ধে। এর আগে 26 এপ্রিল অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিকের নেতৃত্বে 5 সদস্যের তদন্ত কমিটি করে মন্ত্রণালয়। তাদের সুপারিশের ভিত্তিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া উপপ্রকল্প পরিচালক ও সহকারী প্রকল্প পরিচালকের বিরুদ্ধেও কিছু অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। 2014 সালে নেওয়া এ প্রকল্পের মেয়াদ 3 দফা বাড়িয়ে 2024 সালে শেষ করার পরিকল্পনা করা হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের অস্ত্র হাতে মিছিলে নেতৃত্ব দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর চলছে আলোচনা সমালোচনা। ভাইরাল ওই ভিডিওটিতে দেখা যায় সোমবার বিকেলে বাঁশখালী উপজেলা সদরের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অস্ত্র হাতে নেতৃত্ব দিচ্ছেন মোস্তাফিজুর রহমান। তবে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি সাংসদ। মিছিলে উপস্থিত থাকা বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক জানান, বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই মিছিলে নেতৃত্ব দেওয়ার এক পর্যায়ে সাংসদ মোস্তাফিজুর রহমান তার লাইসেন্স করা অস্ত্র প্রদর্শন করেন। নিরাপত্তাজনিত কারণেই সাংসদ এই কাজ করেছেন বলে জানান তিনি। রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদের সদস্যরা নিয়ম বহির্ভূতভাবে সম্মানী নিচ্ছেন মাসে 2 লাখ টাকারও বেশি, যা 7 বছরে দাঁড়ায় 1.5 কোটি টাকা। এছাড়া নানা কেনাকাটায় ঠিকাদারের কাছ থেকে ভ্যাট না নেয়ায় সরকার রাজস্ব হারায় আরও 22 কোটি টাকা। শিক্ষা মন্ত্রণালয়ের এক তদন্ত প্রতিবেদনে অনিয়মের এই চিত্র উঠে আসে। সম্মানিত টাকা ফেরত নেওয়ার সুপারিশ করা হয়েছে ওই তদন্ত প্রতিবেদনে। মণিপুর উচ্চ বিদ্যালয় মূল ক্যাম্পাস সহ 4টি শাখা ক্যাম্পাসে 40,000-এর মতো শিক্ষার্থী আছে। স্কুলটির পরিচালনা পর্ষদের বিরুদ্ধে রয়েছে নানা অনিয়মের অভিযোগ, আছে নানা খাতে বাড়তি ফি নেয়ার অভিযোগ, আর স্কুলের 3 শাখা ক্যাম্পাস চলছে অনুমোদন ছাড়াই। এমন কোনো বছর নাই যে কোনো খাতরীতি এবার বেতন বাড়াই নাই, তো পানির জন্য, প্রজেক্টরের জন্য, বিদ্যুতের জন্য বিল বাড়াইছে। শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের প্রতিবেদনেও উঠে আসে এসব অনিয়ম চিত্র। প্রতিবেদনে কেনাকাটায় অনিয়ম, পর্ষদ সদস্যদের সম্মানী প্রদানেও বড় অনিয়মের প্রমাণ পাওয়া যায়। একটা সুন্দর পরিবেশ চাই, তার জন্য আমাদের নির্বাচন খুব প্রয়োজন। অ্যাডহক কমিটি এসে স্কুল পরিচালনা করছে, যেটা আমাদের সন্তানদের জন্য কোনো সুখকর নয়। অবশ্য পরিচালনা পর্ষদের দাবি, সব কার্যক্রম চলছে নিয়ম মেনে, অনিয়মের সুযোগ নেই। তহবিলের কোন রকমের হেরফের হয় তাহলে তার জন্য প্রিন্সিপাল এবং অ্যাকাউন্ট সেকশন দায়ী থাকবে, কারণ ম্যানেজিং কমিটির সদস্যরা কোনোদিন টাকা পয়সার চার্জও করে না, কোনো সময় ব্যাগ কাটা কেনাকাটা কোনো কিছু তারা করে নেই। এসব অনিয়ম তদন্ত করে দেখছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। যে কোনো অভিযোগই যদি আসে সেটি যাচাই বাছাই করে তদন্ত করে, সেটা আপনি নিয়োগের কথা বলেন, ভর্তি বলেন, যে কোনো ধরনের অনিয়ম আমাদের কাছেও সেরকম আসলে পরে অবশ্যই আমরা ফার্দার ইনভেস্টিগেশন করব। অধিদপ্তরের একটি টিম গেছে সেখানে, তারা সরেজমিন পরিদর্শন করেছেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এদিকে নতুন প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। পরিচালনা পর্ষদের স্বেচ্ছাচারিতা অনেক শিক্ষা প্রতিষ্ঠানেরই মানসম্মত শিক্ষা নিশ্চিতের পথে অন্যতম বড় বাধা। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এসব নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে আরও কঠোর অবস্থানে থাকতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডলার সংকট দূর করতে কিছু পণ্য আমদানির পরিবর্তে দেশেই উৎপাদনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন। সোমবার বিকেলে রাজধানীর একটি হোটেলে
সিআইপি সম্মাননা প্রদান অনুষ্ঠানে কথা জানান তিনি। বলেন, এমন অনেক পণ্য আছে যেগুলো আমদানি না করে দেশেই উৎপাদন করা যেতে পারে। তিনি আরও বলেন, এক প্রতিষ্ঠানের বর্জ্য অন্য প্রতিষ্ঠানের কাঁচামাল হতে পারে, কিন্তু দেশের সঠিক ব্যবস্থাপনা না থাকায় এই বর্জ্যকে সম্পদে পরিণত করা যাচ্ছে না। অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বলেন, ডলার সংকটের প্রধান কারণ অর্থ পাচার। আর শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, দেশে ব্যবসার পরিবেশ আরও সহজ করতে কাজ করছে সরকার। ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। অনুষ্ঠানে 2021 সালে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি সিআইপি নির্বাচিতদের সম্মাননা প্রদান করে শিল্প মন্ত্রণালয়। বৃহৎ, ক্ষুদ্র ও মাঝারি সহ 6টি ক্যাটাগরিতে 44 জন শিল্প উদ্যোক্তাকে এই সম্মাননা দেয়া হয়। এটাকে আমরা কঠিন না করে আমাদের শিল্প মন্ত্রণালয় সবসময় আপনাদের পাশে। টিম ওয়ার্কের মধ্যে আমাদেরকে কাজ করতে হবে, আর সময় বুঝেই আমাদেরকে সেই সিদ্ধান্তগুলি নিতে হবে, কার্যকরী করতে হবে। এই ব্যাপারে আমি মনে করি যে আমরা আন্তঃমন্ত্রণালয় মিটিং করে ব্যবসায়ীদের সাথে আমরা শিখব। আজকে যে ডলারের ক্রাইসিস, এই ক্রাইসিসটা কেন হলো? আপনাদের অনেকেই, আমাদের অনেকেই, আমিও অনেকেই কম বেশি দায়ী। আমরা কিছু না কিছু অর্থ আমার ইনকাম থেকে বিদেশে নিচ্ছি। আমি কানাডায় বাড়ি করছি, আমি দুবাইতে নিচ্ছি, আমি মালয়েশিয়ায় নিচ্ছি। ভারতের মণিপুরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘরবাড়িতে আগুন দেওয়া হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। সংঘর্ষের ঘটনায় সোমবার সাবেক এমএলএ সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র জব্দ করেছেন আসাম রাইফেলসের সদস্যরা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। তিনি বলেন, রাজধানী ইম্ফলের নিউ চেকন এলাকায় গ্রেপ্তারকৃত ওই 3 জন দোকান বন্ধের হুমকি দিলে সংঘর্ষ বাধে। এতে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘরবাড়িতে আগুন দেওয়া হয়, মোতায়েন করা হয় সেনাবাহিনী। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, সংঘর্ষের পর সোমবার বিকেল থেকে সেখানে নতুন করে কারফিউ জারি করা হয়েছে। প্রায় 1 মাস ধরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ চলছে। ইউক্রেনের একটি সশস্ত্র দল রাশিয়ার বেলগ্রেদ অঞ্চলে প্রবেশ করে সেখানে হামলা চালিয়েছে। এতে অন্তত 8 জন আহত হয়েছে বলে দাবি করছে রুশ কর্তৃপক্ষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 3টি বাড়ি এবং একটি স্থানীয় প্রশাসনিক ভবন। সেখানে উত্তেজনা বিরাজ করছে। নাশকতা সৃষ্টিকারীদের খুঁজতে অঞ্চলটিতে সন্ত্রাস বিরোধী অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন বেলগ্রেদ স্থানীয় গভর্নর ভ্যাচেস্লাভ গ্লেডকভ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিষয়টি জানানো হয়েছে বলে জানিয়েছেন তার মুখপাত্র। তবে বেলগ্রেদে হামলার দায় অস্বীকার করেছে ইউক্রেন। তাদের দাবি, রাশিয়ার 2টি আধা সামরিক গোষ্ঠীর মধ্যে ওই সংঘর্ষ হয়েছে। F-16 ফাইটার জেট পেলেই যুদ্ধের গতিপথ পাল্টাতে পারবে না ইউক্রেনীয় সেনারা। এমনকি ফাইটার জেট পরিচালনায় দক্ষ হয়ে উঠতে পর্যাপ্ত সময় প্রয়োজন। মার্কিন গণমাধ্যম CNN এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বর্তমান বিশ্বে সবচেয়ে সক্রিয় ফাইটার জেট F-16। 1 ইঞ্জিন বিশিষ্ট এই বিমান দিয়ে স্থল আকাশ উভয় পথেই হামলা চালানো যায়। 1970 সালে প্রথম আকাশে উড়ে F-16। মার্কিন বিমান বাহিনীর মতে স্বল্প ব্যয়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র ব্যবস্থা এটি। কয়েক দশক ধরে হাজারো F-16 তৈরি এবং বিশ্বজুড়ে তা রপ্তানি করছে যুক্তরাষ্ট্র। রুশ বাহিনীর হামলা প্রতিহতে পশ্চিমা মিত্রদের কাছে দীর্ঘদিন ধরেই F-16 ফাইটার জেট চেয়ে আসছে ইউক্রেন। সম্প্রতি কিয়েভের পাইলটদের F-16 পরিচালনায় প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে ইউক্রেনকে ফাইটার জেট কিনতে সহায়তায় আন্তর্জাতিক জোট গঠনের ঘোষণা দেয় যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস। ইউক্রেনকে মূলত সোভিয়েত যুগের ফাইটার জেট দেওয়ার পরিকল্পনা চলছে। বিশ্লেষকরা বলছেন, ফাইটার জেট পেলেই ইউক্রেনের সব সমস্যার সমাধান হবে না, কারণ এই বিমানের দুর্বলতা সম্পর্কে খুব ভালোভাবে সচেতন মস্কো। বিশ্লেষকরা আরও বলছেন, মাত্র 3 মাসে ইউক্রেনীয় সেনাদের ফাইটার জেট সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া সম্ভব, কিন্তু এ বিষয়ে দক্ষ হয়ে উঠতে কয়েক মাস বা বছর লেগে যেতে পারে। সেক্ষেত্রে এই বিমান কেবল ইউক্রেনীয় সেনাদের মনোবল বাড়ানো এবং কিছু অঞ্চল পুনর্দখলে সহায়তা করতে পারবে। তবে দ্বিতীয় বছরে গড়ানো যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার মতো সক্ষমতা F-16 নেই বলে মত বিশ্লেষকদের। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অস্ত্রবিরতির মধ্যেও সুদানের বিভিন্ন শহরে বিমান হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সেখানে মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে বিবিসি। সোমবার রাত 9:45 থেকে সুদানে আনুষ্ঠানিকভাবে নতুন করে 7 দিনের অস্ত্রবিরতি শুরু হয়েছে। তবে এটি কার্যকরের কিছুক্ষণ পরই রাজধানী খার্তুম, ওমদুরমান, বাহরি শহরে ভারী গোলাগুলি ও যুদ্ধবিমান চলাচলের শব্দ শোনা গেছে। গত 15 এপ্রিল থেকে সুদানের সেনা ও আধা সামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ভারতের জম্মু কাশ্মীরে শুরু হয়েছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট G20 শীর্ষ সম্মেলন। উদ্দেশ্য পর্যটনকে কেন্দ্র করে জম্মু কাশ্মীরে শান্তি, সুস্থিতি ও কর্মসংস্থানের পরিবেশ ফিরিয়ে আনা। প্রথমে গুলমার্গে সম্মেলন আয়োজনের কথা থাকলেও সন্ত্রাসী হামলার শঙ্কায় তা শ্রীনগরে স্থানান্তরিত করা হয়। সম্মেলন ঘিরে শ্রীনগর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 2019 সালে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর অঞ্চলটিতে আয়োজিত এটি সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন। 3 দিনের এই সম্মেলন চলবে 24 মে পর্যন্ত। এবারের সম্মেলনে সদস্য দেশগুলোর 60 জন সহ অংশ নিচ্ছেন 150 প্রতিনিধি। তবে ভারতের বিতর্কিত অঞ্চলে সম্মেলন আয়োজন করায় এতে যোগ দেওয়া থেকে বিরত থাকছে চীন, তুরস্ক, সৌদি আরব, মিশর ও ইন্দোনেশিয়া। বৃহত্তর স্বার্থে এ দলের সঙ্গে যুক্ত করেছে নিজেকে, জানিয়েছেন জেমি সিডন্স। জাতীয় দলের জন্য ক্রিকেটারদের প্রস্তুত রাখতে এ দলকে বড় প্ল্যাটফর্ম মনে করেন তিনি। সিলেটে উইন্ডিজের বিপক্ষে টেস্টে আফিফদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে খুশি নন সিডন্স। লঙ্গার ভার্সনের মানসিকতায় পরিবর্তনের তাগিদ এই কোচের। অ্যাশোয়েল প্রিন্সের বিদায়ের পর 2022 সালে টাইগারদের ব্যাটিং কোচের দায়িত্ব পান জেমি সিডন্স। তবে বছরখানিক পেরুতেই চলতি মাসে জাতীয় দলের পদ থেকে সরে দাঁড়ান এই অস্ট্রেলিয়ান। ফেসবুক পোস্টে নিজের সিদ্ধান্তের কথা জানালেও এবার সেই বিষয়ে মুখ খুললেন সিডন্স। জাতীয় দলের সাথে কাজ করতে চাই না বিষয়টা এমন না, এটা পরিষ্কার করতে চাই। আমি সেটা উপভোগ করি, তবে আমি মনে করি জাতীয় দলের স্বার্থে এ দলের গুরুত্ব অনেক বেশি। আমি ব্যাটারদের দক্ষ করে গড়ে তুলতে চাই, যেন তারা জাতীয় দলের জন্য সবসময় নিজেকে প্রস্তুত রাখতে পারে। উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ এ দলে আছেন 5 ব্যাটার। টেস্টে জাতীয় দলে বিভিন্ন সময় সুযোগ পেলেও থিতু হতে পারেননি সাদমান, জয়, সাইফরা। ব্যাটিং ব্যর্থতায় সিলেটে প্রথম টেস্টেও হাঁটতে বসেছিল এ দল। সিডন্সের মতে এই ফরম্যাটে ব্যাটারদের মানসিকতায় পরিবর্তন আনা জরুরি। আমি চাই ছেলেরা 6-7 ঘন্টা ব্যাটিং করুক। টেস্টে দ্রুত 30-40 রানের কোনো দরকার নেই। ইনিংস লম্বা করে দিনের শেষ পর্যন্ত ব্যাটিং করা জরুরি। ডিফেন্সে ভালো করতে হবে, ধৈর্য দেখাতে হবে। এটাই লাল বলের ক্রিকেট। জুনে আফগানদের বিপক্ষে সাদা পোশাকের লড়াই। দল ঘোষণার আগে এ দলের ক্রিকেটারদের পারফরমেন্সে নজর রাখছে টাইগার টিম ম্যানেজমেন্ট। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইপিএলের 16তম আসরের প্রথম কোয়ালিফায়ারে আজ মুখোমুখি গুজরাট টাইটান্স আর চেন্নাই সুপার কিংস। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 8টায়। আজই পাওয়া যাবে এবারের প্রথম ফাইনালিস্ট। জয় পেলেই সরাসরি ফাইনালের টিকিট নিশ্চিত করবে একটি দল, তবে সুযোগ থাকবে অন্য দলটিরও। দ্বিতীয় কোয়ালিফায়ারে জয়ী দলের সাথে লড়বে আজকের ম্যাচের পরাজিতরা। প্রথম কোয়ালিফায়ারে এগিয়ে থাকবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট। হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে 3 বার মুখোমুখি হয়েছে দুই দল। গত মৌসুমে 2 ম্যাচেই গুজরাটের বিপক্ষে হেরেছিল সিএসকে। এবারও ছবিটা বদলায়নি। এবারের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারায় হার্দিক পান্ডিয়ার দল। তবে ঘরের মাঠের বাড়তি সুবিধা কাজে লাগিয়ে ফাইনালে পৌঁছাতে মরিয়া ধোনির চেন্নাই। জুনিয়র এশিয়া কাপ হকির উদ্বোধনী দিনে মাঠে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ স্বাগতিক ওমান। সালালাহ শহরে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 10টায়। ওমানের বিপক্ষে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী টিম ম্যানেজমেন্ট। টুর্নামেন্টকে সামনে রেখে 3 মাসের অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ দল। ভারতে 20 দিনের ক্যাম্পে 10টি প্রীতি ম্যাচ খেলেছে লাল সবুজরা। হকির ইতিহাসে দেশের বাইরে এত বড় ক্যাম্প অনুশীলন ম্যাচের সুবিধা এর আগে পায়নি বাংলাদেশ। পুরো প্রস্তুত হয়েই ওমানে গেছে প্রিন্স রকিরা। 10 দেশের জুনিয়র এশিয়া কাপ হকিতে বি গ্রুপ থেকে লড়বে বাংলাদেশ। স্বাগতিক ওমান ছাড়া বাকি প্রতিপক্ষ উজবেকিস্তান, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। 2 ফাইনালিস্ট ও তৃতীয় স্থানে থাকা দল পাবে জুনিয়র বিশ্বকাপে খেলার সুযোগ। দেশে বাড়ছে শৌখিন মাছের প্রসার। শখ মেটাতে লাখ টাকার মাছও অ্যাকুরিয়ামে রাখছেন অনেকে, যেগুলোর অধিকাংশই আমদানি নির্ভর। বিদেশ থেকে ক্রেতার হাত পর্যন্ত পৌঁছাতে এসব মাছের দাম বাড়ে কয়েক গুণ। ব্যবসায়ীরা বলছেন আমদানির সময় এলসি জটিলতায় বাড়ে দাম।
আমদানি না করে দেশে চাষাবাদ করলে রপ্তানিও সম্ভব বলে মত বিশেষজ্ঞদের। রঙিন লম্বাটে গড়নের এই মাছটির নাম বার্নডেড ফিউশন অ্যারোয়ানা। জাত ও আকার ভেদে এক একটি মাছের দাম 700 থেকে 7 লাখ টাকা পর্যন্ত। শুধু অ্যারোয়ানা নয়, ওসেলেট রিভার স্টিংরে, রেড ইগল ডিসকাসের মতো দামি মাছ অ্যাকোরিয়ামে রাখছেন শৌখিন মৎস্যপ্রেমীরা। তবে অতিরিক্ত দামের কারণে অনেক মাছই কেনা সম্ভব হয় না। অ্যাকোরিয়াম অনেক ভালো লাগে, আমার বাবারও ভালো লাগে, তারপরে আমার আম্মুরও ভালো লাগে। পছন্দ করি মেরিন ফিশ, কিন্তু ওটা আসলে এফোর্ড করা সম্ভব হয় না। ব্যবসায়ীরা বলছেন মাছ, খাবার এবং অ্যাকোরিয়াম সরঞ্জাম আমদানির খরচ ও মূল্য পরিশোধে জটিলতার কারণে দাম বেড়ে যায় কয়েক গুণ। যে আসলে মাছ লাইক করে না, জিনিসটা টোটালি শৌখিন, তাদেরকে টার্গেট করারও কিছু নাই। ডলারের জন্য আমাদেরও ইম্পোর্টে সমস্যা হইতেছে, আমরা এলসি পাইতেছি না। অনেক সময় আমাদের পেমেন্ট প্রক্রিয়াটায় ঝামেলা হয়, যেটা পেমেন্ট করার পর অনেক সময় ওরা ফ্রড যেগুলো কোম্পানি থাকে ওরা প্রোডাক্ট পাঠায় না। বাংলাদেশে রঙিন মাছের বাজার 700 কোটি টাকার বেশি। এর মধ্যে আমদানি হয় 200 কোটি টাকার মাছ, বাকিটা যোগান দেন দেশীয় চাষিরা। বাংলাদেশে প্রতি বছরে প্রায় 600 থেকে 700 কোটি টাকার রঙিন মাছের চাহিদা আছে, যার প্রায় এখন বর্তমানে 30% আমদানি নির্ভর, বাকি 70% বাংলাদেশ থেকে উৎপাদিত হচ্ছে। আমদানি নয়, দেশের চাষাবাদ বাড়ালে সব শ্রেণীর ক্রেতার কাছে আরও জনপ্রিয় হয়ে উঠবে এসব মাছ, বলছেন বিশেষজ্ঞরা। এটার যদি আমরা ঘরে ঘরে একটা আমাদের তুলতে পারতাম যে না, প্রত্যেকটা ঘরে আমরা অ্যাকোরিয়ামের ফিশ রাখবো, আমরা মাছকে ভালোবাসবো, সেই প্রক্রিয়ার মাধ্যমে যদি আমরা নিতে পারি, তাহলে এই যে আমাদের অ্যাকোরিয়াম ফিশ বা অর্নামেন্টাল ফিশের যে সম্ভাবনা যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। মাছ ও খাদ্য আমদানি সহজ করতে নীতি সহায়তা চান ব্যবসায়ীরা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।